তো কলকাতা থেকে শান্তিনিকেতনের যে পার্ট 1 ভিডিওটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, আমার হন্ডা SP160 এক্সপিরিয়েন্স, রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম। তো সেখানে আমি দেখেছিলাম আমি কলকাতা হয়ে ভায়া কল্যাণী এক্সপ্রেস হয়ে কল্যাণী হয়ে মেমারি হয়ে কিভাবে আমি শক্তিনগর পর্যন্ত এলাম, যেখানে রাস্তাটা অন্যরকম রাস্তা। নর্মালি আমরা অন্য রুট দিয়ে আসি, ডানকুনি হয়ে আসি। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে রুটটা অনেকে বুঝতে পারিনি, তার জন্য আমি ম্যাপে ইন ডিটেলস আমি এবার দেখাচ্ছি। নর্মালি আমরা কী করি, কলকাতা না হয়ে ডানকুনি ঢুকি, সেটা বিদ্যাসাগর হয়ে বা বেলগড়ি এক্সপ্রেস হয়ে ধরে বহরমনগর ধরে বেলগাড়ি এক্সপ্রেস হয়ে ডানকুনি হয়ে আমরা যাই। ডানকুনি থেকে আমরা সোজা সিঙ্গুর থেকে আমরা যেটা যাই সেটা হচ্ছে গুড়াপ, মানে পরপর এইভাবে গুড়াপ থেকে চলে যাই আমরা নেক্সট স্টপেজ যেটা হচ্ছে আপনার শক্তিগড় থেকে বর্ধমান, আর বর্ধমান থেকে গুসখারা হয়ে আমরা শান্তিনিকেতনে ঢুকি। নর্মালি আমরা এইভাবে যাই, কিন্তু আমি অন্য রুটটা নিয়েছিলাম। এই ক্ষেত্রে মোটামুটি আপনার প্রায় এই রুটটা নিলে নর্মালি 5 থেকে 5.5 ঘন্টা লেগে যায়, রাস্তার উপর ডিপেন্ড করে। তো বেসিক্যালি আমি যেটা করেছিলাম সেটা অন্য রাস্তাটা নিয়েছিলাম, সেটা কল্যাণী এক্সপ্রেস হয়ে চুজ করেছিলাম। এটা আমি সাউথ কলকাতা থেকে দেখাচ্ছি, যাতে এক্সট্রিম কলকাতার পেছন থেকে যদি আসেন তাহলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে কল্যাণী হয়ে, পান্ডুয়া হয়ে, মেমারি হয়ে, তারপর শক্তিগড় হয়ে, বর্ধমান হয়ে আমি শান্তিনিকেতনে পৌঁছেছিলাম। তো যাই হোক, এই রুটটা আমি আগের ভিডিওতে প্রথমে দেখিয়ে দিয়েছিলাম আপনাদের, শক্তিগড় পর্যন্ত আমি কীভাবে পৌঁছেছিলাম। এবার শক্তিগড় থেকে আমি বাকি রাস্তাটা কীভাবে কভার করলাম, গুসখার রাস্তাটা কেমন, এই ভিডিওটাতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দেখুন, তো এই ক্ষেত্রে আমার একটু টাইম সত্যি বেশি লেগেছিলো, কিন্তু রাস্তাটা আমি দেখতে চাইছিলাম কারণ কোনো ভিডিওতে আমি এই রাস্তাটা পাইনি। তো এবার গুসখারা রাস্তাটা আপনাদের দেখাবো এবং রাস্তায় কী কী এক্সপিরিয়েন্স হলো, কীভাবে আমি পৌঁছালাম, গাড়িটা কেমনভাবে সাথ দিল, পুরোটাই আমি দেখাবো। আর এই রাস্তাটা চুজ করার পেছনে আরও একটি কারণ ছিল। আমি জানতে পেরেছিলাম যে আমাদের যে ডানকুনি হয়ে ভায়া সিঙ্গুর হয়ে যে রাস্তাটা আছে, ওটাতে অনেক হাই রোডের কাজ হচ্ছিলো, ডাইভারশন ছিল প্রচুর এবং রাস্তাতে আরও বেশি সময় লাগছিলো, যার জন্য আমরা এই রাস্তাটা চুজ করি। তো যাই হোক, আমি যেখান থেকে শেষ করেছিলাম ভিডিওটা, আগের পার্ট 1-এর ভিডিওটা, ল্যাংচা কুটিরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার ল্যাংচা কুটির থেকে বেরিয়ে এলাম। তো ল্যাংচা কুটির থেকে বেরিয়ে আসার পর আমরা সোজা গুসখারার উদ্দেশ্যে আমরা গাড়িতে চাপলাম এবং জার্নি শুরু করলাম। তারপরে কী ঘটনা ঘটতে চলেছে আপনারা দেখুন, সাথে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। এবং গাড়ির সমস্ত বিষয়ে আপনি আপডেট দেবো, প্লাস রাস্তাটা কেমন ছিল সেই আপডেটটাও দিতে থাকবো। দাদা একটু গাড়িটা আগে নেবেন, একটু আগে নিন না। থ্যাংক ইউ। দাদা গুসকরা হচ্ছে আগে গিয়ে যে ডান দিকে টানটা পড়বে ওইটা দিয়ে ছাড়বো। এই শক্তিগড় থেকে বর্ধমানের রাস্তাটা ভীষণ জ্যাম থাকে, তার উপর রাস্তায় চারিদিকে কাজ হচ্ছিল। সো মাঝে আমাকে মেন রাস্তা ছেড়ে বাঁদিকে যে সাইডে বাইপাস টাইপের রাস্তাগুলো রয়েছে, যেখান থেকে আপনি সহজেই বেরিয়ে যেতে পারবেন, যেখানে বড় গাড়ি ভিড় খুব কম থাকে, সেই রাস্তাগুলোকে আমি নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু রাস্তাগুলো কিছু কিছু জায়গায় ভালো পেয়েছি, কিছু কিছু জায়গায় খারাপ পেয়েছি। সামনে ভিডিওতে আপনি পুরো রাস্তারই এক্সপিরিয়েন্সটা আপনারা দেখতে পাবেন। আমি ভিডিওটা যতটা অনেক লম্বা ছিল, কারণ পুরো ভিডিওই আমি করেছিলাম শান্তিনিকেতন পর্যন্ত, কিন্তু পুরোটা আমি ছাড়তে গেলে পুরো প্রায় 1 ঘন্টা 40 মিনিটের প্রায় ভিডিও হয়ে যেত, কারণ আমি তার জন্য কেটে যতটা পেরেছি সেটুকুই এখানে রেখেছি। তো যাই হোক, কিছু কিছু জায়গায় রাস্তা কাজ চলছে, ডাইভারশন রয়েছে, আর সবথেকে বড়ো কথা আরেকটু সামনে গেলেই বুঝতে পারবেন সাংঘাতিক জ্যাম, ভীষণ জ্যামের সম্মুখীন আমি হয়েছিলাম। কিন্তু সেই জ্যাম থেকে আবার বেরোনোর জন্য কী করতে পারি, বা আপনারা যদি যান কখনও, এই জ্যামটা আপনারা সবসময়ই পাবেন এই রাস্তাটায়। তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সেই জ্যামটাকে থেকে বেরিয়ে আসতে পারবেন সেটাও বলবো। দ্বিতীয়ত হচ্ছে গাড়িতে আমি প্রথমের পার্টের ভিডিওতে আমি বলেছি, এবার গাড়ির ব্যাপারে আসি। SP160 নিয়ে আমি প্রথমবার এতটা লং জার্নি করলাম।
ডিসটেন্সটা যতটাই হোক কম না, কারণ আমি যে রুটটা নিয়েছিলাম তাতে অনেকটা ডিসটেন্স বেড়ে গেছিলো। সেক্ষেত্রে আমি বলি হ্যাঁ, দ্বিতীয় স্পিড, অনেকেই স্পিড নিয়ে কথা বলেছিলেন, আমি কত কি স্পিডে গিয়েছিলাম সেটাও ডিস্টেন্সেও বলবো। এখানে যেখানে জ্যাম ছিল দেখুন, সেখানে সত্যি বলতে আমি বেশি স্পিড নিইনি, ম্যাক্সিমাম 60-65 পর্যন্ত, মোটামুটি রাস্তা দূরে জ্যাম বলতে খুব জ্যাম নয়, যেখানে একটু ফাঁকা পেয়েছি সেই হিসেবে। আর এরকম জ্যামের মধ্যে দাদা বা ভাই বন্ধুরা যারাই দেখছো, এখানে বড় বড় ট্রাক যাচ্ছে, এদিকে ওদিকে গাড়ি যাচ্ছে, আমার কাছে যদি 600 সিসি 800 সিসিরও গাড়ি থাকে, আমার স্পিড ওই একই থাকবে, কারণ আমি খুব জোরে জোরে গাড়ি চালানোটা পছন্দ করি না, কারণ আমার সঙ্গে আরও আমার পিলিয়নও ছিল, ওয়াইফ ছিলেন। তো নর্মালি যেখানে জোরে চালানো সম্ভব সেখানে জোরে চালানো যায়, সেই গাড়ির ওপর ডিপেন্ড করে এবং ড্রাইভারের ওপর ডিপেন্ড করে, নিশ্চয়ই চালানো যায়। তো সেই রাস্তাটাও আছে, দেখাবো, আপনারাও চালাতে পারবেন। কিন্তু আমি সবাইকেই সাজেস্ট করবো ভিড় রাস্তার মধ্যে, যেখানে খুব কনজেস্টেড, যেখানে অনেক গাড়ি রয়েছে, মানুষজন রয়েছে, রাস্তায় হঠাৎ করে মানুষ নেমে আসতে পারে, সেই জায়গাতে খুব জোরে গাড়ি না চালানোই ভালো। তো ফিরে আসি আমি গাড়ির ব্যাপারে। তো আমি মোটামুটি শক্তিনগরে শক্তিগড়ে যে নাইচা কুটিরে ছিলাম, মোটামুটি 15 থেকে 20 মিনিট ছিলাম খাওয়া দাওয়া করে। তো ওই 15-20 মিনিট গাড়িটা রেস্ট পেয়েছিল। তো আমি এসে দেখলাম ইঞ্জিনটা মোটামুটি ঠান্ডাই ছিল, বাইরে ওয়েদার যেহেতু ঠান্ডাতেই আসছিলাম, খুব বেশি গরম হওয়ার পর আবার ইঞ্জিনটা ঠান্ডা, খুব বেশি গরম আমি ফিল করিনি, কারণ আমার জুতোতে বা পায়ে কখনো হিট আমি পৌঁছায়নি। তো ইঞ্জিন ঠিকই ছিল, আর গাড়িতে কোনো সমস্যা হয়নি কোনো রকমভাবে যতদূর এসেছিলাম। এরপরে যখন আমি আস্তে আস্তে এই যে জ্যাম শুরু হলো, জ্যামে যখন পৌঁছালাম, তখন গাড়ির একবার স্টার্টটা বন্ধ হয়েছিল, সেটাও হয়তো আমার দোষে, কারণ গাড়ির গিয়ারটা আমি স্পিড অনুযায়ী চেঞ্জ করিনি, অনেক নিচে নেমে গেছিলো স্পিডটা, আর গিয়ারটা আমার তখন 4th গিয়ারে ছিল। তো তাছাড়া কোনো গাড়িতে কোনো সমস্যা, এটা সমস্যা বলবো না, এটা আমার ড্রাইভারের জন্য হয়েছিল, কারণ আমি হঠাৎ করে এরকম জ্যামের মধ্যে, যেটা বললাম স্পিড আপনাকে বুঝে শুনে চালাতে হবে, আপনার গিয়ার ফাংশনটা কখন টপে থাকবে কখন নিচে থাকবে এটা তো সাধারণ ব্যাপার, সেইভাবে বুঝে আপনাকে করতে হবে। তো আর দ্বিতীয় একটা জিনিস যেটা আমি বলবো, এটা আগে পার্ট 1-এও বলেছি, যে আপনি যদি লং ট্যুর করেন এই গাড়িটা নিয়ে, তাহলে আমি যেটা ফেস করেছি সেটা হচ্ছে সিটের কমফোর্টেবলটা, অবশ্যই সিটটাকে কাস্টমাইজ করতে হবে, এটা আমি কাস্টমাইজ করে আপনাদের একটা ভিডিও শেয়ার করবো বলেছি খুব তাড়াতাড়ি, কারণ আমি কাস্টমাইজ করবো। আর বর্ধমান, শক্তিগড় থেকে বর্ধমান যাওয়ার সময় সবসময় মাথায় রাখবেন, যদি হাই রোডে এরকম মেন রোডেতে যদি জ্যাম থাকে, সবসময় বাঁদিকের যে প্যাসেজটা রয়েছে, বাঁদিকের যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাগুলো নিয়ে নেবেন। তবে এটা ঢুকছে কোথায়, বুঝ করা যাবে না? আমার মনে হয় এই রাস্তাটা জ্যাম আছে বলে, নাকি নেমে যাবো? দাদা গুসকরা যাওয়ার রাস্তাটা কোন দিকে? নোয়াঘাট দিয়ে ডান দিকে। উপরের রাস্তাটা বিশাল জ্যাম ছিল, ওই জন্য সবাই নিচে চলে আসছে। যাই হোক, আমাদেরও প্রথমবার জার্নি ছিল, তাই আমিও একটু জিজ্ঞেস করে করেই সবার কাছ থেকে আসলাম। আলটিমেটলি জানতে পারলাম যে এটা লেনটা বাইপাস লেন হিসেবে আমরা ইউজ করতে পারি, কারণ ডান দিকে দেখতেই পাচ্ছেন উপরে এক্সপ্রেস মেন যে ওয়ে, সেখান থেকে লরি বা বড় গাড়িগুলো নামতে পারে না, এই ছোটো রাস্তায় ছোটো ছোটো গাড়িগুলো চলে আসে। তো আপনারাও কিন্তু অবশ্যই যারা শক্তিগড় হয়ে বর্ধমান যাবেন, যখনই যাবেন এই জ্যামটা এড়াতে হলে আপনারা এই রাস্তাগুলো নিয়ে নেবেন, তাতে অনেকটা সময় বেঁচে যাবে। কারণ আমি যখন ল্যাংচা কুটিরে ঢুকিয়েছিলাম, তখন যে গাড়িগুলোকে পাস হতে দেখেছিলাম, মানে যখন ঢুকছিলাম, সেই গাড়িগুলোকে মোটামুটি আমি এখানে 20 মিনিট রাস্তাটা চলে এসেছি, অনেক কেটে কেটে আমি দেখাচ্ছি। তো সেই 20 মিনিটের ডিস্টেন্সে আমি যেটা পেলাম, সেই গাড়িগুলো এখনও দাঁড়িয়ে রয়েছে। যেমন একটি গাড়ি, বিশেষত একটা ট্রেনের বড় কোচ নিয়ে যাচ্ছিল, এই যে সামনে এই যে দেখতে পাবেন, এই যে কিছুটা গিয়ে এই ট্রেনের কোচটা আমি যখন খেতে বসি তখন দেখি আসছিল। তো সেটা আমি কতটা লং ডিস্টেন্স চলে আসলাম সেখানে,
তো প্রসঙ্গত দেখুন, আমি এর আগেও বলেছেন, আগের ভিডিওতে অনেকেই বলেছেন যে আমার স্পিডোমিটারটা দেখতে পাচ্ছেন না, যেখানে স্পিডটা কী আসছে না আসছে। তো আমি জানি না আমার হাইটের জন্য বা আমার ক্যামেরাটা এরকমভাবেই সেট করা আছে আমার হেলমেটের সাথে, তাতে সোজা ডিসপ্লেটাই আসে, এবং যদি আমাকে স্পিডোমিটারটা দেখাতে হয় তাহলে মাথাটা অনেকটা নিচু করতে হয়। তো ইন দ্যাট কেস একটু সমস্যা, আমার অতটা অভ্যাস হয়নি এখনও ভিডিওতে কীভাবে মাথা স্পিড রেখে অনেক হাই মাথা নিচু করে চালানো। তো দুঃখিত, আমি দেখাতে পারছি না এই ভিডিওতে। তবে আমি কনজেস্টেড এরিয়াতে খুবই আস্তে চালাই, 55, ম্যাক্সিমাম 55। কলকাতার কথা বলছি না, কলকাতার বাইরে এই সমস্ত কনজেস্টেড এরিয়াগুলোতে ম্যাক্সিমাম 50 থেকে 55 যায়, এবং ফাঁকা খুব রাস্তা থাকলে সেটা 60 পর্যন্ত যায়। তারপরে যদি ফাঁকা থাকে সেক্ষেত্রে আমি গুসখার রাস্তাটাতে কীভাবে গেছি আপনাদের সামনের ভিডিওটাতেই রয়েছে, আপনাদের দেখাবো, বোঝাবো, এবং আপনারা সেইভাবে যেতে পারেন। তবে সাজেস্টেড যদি মানে যদি রাস্তাটা আপনার বোথ ওয়ে না হয়, ওয়ান ওয়ে হয়, যেখানে মুখোমুখি গাড়ি আসছে, সরি ওয়ান ওয়ে না, যদি ডবল ওয়ে হয়, টু ওয়ে হয়, যদি যেখানে মুখোমুখি ডান দিকে এবং বাঁ দিকে গাড়ি আসছে, সেখানে স্পিডটা একটু বুঝে শুনে চালানো, গাড়িটা একটু বুঝে শুনে চালানোই ভালো। আর এই নিয়ে আমি আর বেশি কথা বলবো না। তো যেটা আসি আবার এই রাস্তার ব্যাপারে, রাস্তায় ভীষণভাবে জ্যাম ছিল, তার জন্য এই লেনগুলো নিয়ে নিলে আপনারা অনেক সুবিধা পাবেন। আগেও যেমন বললো যে ভদ্রলোক বললেন, নয়াঘাটের মোড় থেকে যখন আমরা গুসখার রাস্তাটা ধরবো, যেমন সামনে আর কিছুটা দূরে গিয়ে আমরা ওই মোড়টা পাবো, তখন কিন্তু আপনাদের ওই একই রাস্তা দিয়ে সামনাসামনি মুখোমুখি গাড়ি আসবে দুদিক দিয়ে, তো দেখে বুঝে শুনে যেতে হবে। তো আমি যতক্ষণ জ্যামটা পেয়েছিলাম ততক্ষণ একটু কনজেস্টেড জায়গাগুলোতে সেই বুঝেই গাড়িটা চালিয়েছিলাম। এবার আসি স্পিডের ব্যাপারে এবং গাড়ির ব্যালেন্সের ব্যাপারে। প্রসঙ্গত এই গাড়িটাতে সুন্দর আমি ব্যালেন্স পেয়েছি। যারা আমার মডিফিকেশান ভিডিওটা দেখেছেন তারা দেখে থাকবেন, আমার যে কেরিয়ারটি রয়েছে এটা খুব মজবুত একটা কেরিয়ার লাগিয়েছি, যার ওয়েট প্রায় 6 কিলো, 5 থেকে 6 কিলো ওয়েট আছে। এবং আমি পেছনে যে ব্যাগটা নিয়েছি সেটা মোটামুটি 8 থেকে 9 কিলো ওজন আছে, কারণ শীতের দিনে সমস্ত জিনিসপত্র রয়েছে, এবং আমি অবশ্যই আমার সাথে একটা করে ব্ল্যাঙ্কেট ক্যারি করি যেখানেই যাই। তো ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেট অবশ্যই। তো হাওয়ার, এবং আমার পিলিয়ন, আমার রাইডার পার্টনার এবং আমাকে নিয়ে মোটামুটি গাড়িতে 9 করে 150 কিলো ওয়েট আছে, ঠিক আছে, 150 কিলোর কাছাকাছি ওয়েট আছে। এবং অ্যাডিশনালি মানে গাড়ির নর্মাল যে ওয়েট যেটা আপনারা জানেন সেটা হচ্ছে 149 কিলো, ডুয়েল ডিস্ক ব্রেক যেটা আছে সেটার ক্ষেত্রে 151 কিলো, মানে আমারটা ডুয়েল ডিস্ক ব্রেক আছে টপ মডেলটা, সেক্ষেত্রে এটা 151 কিলো ওয়েট। তো ওভারঅল আর 150 মোটামুটি 300-র কাছাকাছি ওজন আছে। কিন্তু গাড়ির ব্যালেন্স খুব ভালো। এটা দেখছেন তো রাস্তায় কীভাবে কাজ হচ্ছে, এবং এইটা কিন্তু পুরো রাস্তাটাই কলকাতা থেকে যে ডানকুনি হয়ে হাইওয়েটা এক্সপ্রেসওয়েটা যাচ্ছে, সেই রাস্তাটাতে পুরোটাই কাজ হচ্ছে। এবং নট অনলি দ্যাট, কল্যাণী এক্সপ্রেসওয়েতেও বহু জায়গায় ডাইভারশন পেয়েছি আমি, এবং কাজ হচ্ছে, সমস্ত হাইওয়েগুলোতেই কাজ হচ্ছে। তো এটা মোটামুটি নয়াঘাটের মোড়ে আমি চলে এসেছি। গাড়ির ব্যালেন্স খুবই ভালো ছিল, পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ব্যালেন্স নিয়ে আমার কোনো সমস্যা হয়নি। আর যারা ইঞ্জিন ব্রেকের ব্যাপারটা জানেন, অবশ্যই লং রানিংয়ের ক্ষেত্রে ইঞ্জিন ব্রেক ইউজ করবেন। আর পার্ট 1-এর ভিডিওতে আমি এই রাস্তা সম্বন্ধে আপনাদের বারবার সাবধান করেছি, এবং এই ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকেও বলছি, এই ধরনের রাস্তায় কিন্তু কখনোই জোরে গাড়ি চালাবেন না, এবং বেশি হ্যান্ডেল এদিক থেকে ওদিকে যাওয়ার চেষ্টা করবেন না। গাড়ি কিন্তু ট্রেনে নিয়ে একদিক থেকে ওদিকে নিয়ে চলে যায়, মানে আপনার গাড়ির উপর কিন্তু একদম কন্ট্রোল থাকে না। আমি নয়, আমার সামনে কাউকে অ্যাক্সিডেন্ট হতে থেকে আমি বেঁচে যেতে দেখেছি এই রাস্তাটাতে, এবং এই সময়ই সেটা আমি ভিডিও থেকে রাখিনি, মানে সে স্কিপ করছিল তার গাড়ি, কারণ গাড়ি টেনে নিয়ে চলে যায়, এই যে চেনের মতো কাটা যে রাস্তাটা, খুবই ভয়ঙ্কর রাস্তা। তো এটা জানি না কেন করে রেখেছে এরকম, মেবি হয়তো কাজ করবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ক্ষেত্রে কিন্তু আপনি গাড়ি একদম সোজা চালাবেন, গাড়ির হ্যান্ডেল যাতে বেশি ঘোরাতে না হয় সেই দিকটা ভাববেন, এবং স্পিডটা খুব কন্ট্রোল, যতটা দেখবেন যে আপনার হাতে কন্ট্রোল করতে পারছেন ততটা স্পিড রেখে কিন্তু এই রাস্তাগুলোতে চালাবেন। আমি বারবার বলছি, আগেরবারও বলেছি, এবারও বলছি, কারণ এই ধরনের রাস্তাগুলো মোটেও ভালো নয়, বিপদের সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি এটা নিয়ে আর কিছু বলবো না। এবং এই রাস্তায় আমি যে স্পিডটা মেনটেন করেছিলাম, প্রথমবারে যতটুকু না করেছিলাম, তারপরে আস্তে আস্তে যখন আমি গাড়িটা এই রাস্তাতে বুঝতে পারলাম যে সোজা চালাতে হবে, বেশি দেখানো যাবে না, তো কন্ট্রোল করলাম। গাড়ি কিন্তু খুব ভালো গেছে, গাড়িতে ব্যালেন্স নিয়ে কোনো রকম অসুবিধা হয়নি, এবং পিলিয়নেও কোনো অসুবিধা ফিল করিনি। ফার্স্ট হলো ব্যালেন্স। দ্বিতীয় আসি এবার গাড়ির যেটা হচ্ছে সিটের কমফোর্টেবলটা।
এর আগেও বলেছি যে সিটের ওপর আমি একটা কাস্টমাইজ করব এবং সেই কাস্টমাইজ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, আমি ইচ্ছা আছে। তো যাই হোক, সিটের কাস্টমাইজেশন লাগবে, কারণ সিটে কমফোর্টেবল হতো না, সিটটা ভীষণ হার্ড এবং লং জার্নির জন্য মোটেও সুইটেবল না। তো যাক, আমি এইখান থেকে সামনে কিছু পার্টনার রয়েছে যাদেরকে পেলাম, যারাও আমাদের ওই গুসখারা রুট হয়ে যাবে। ভালো লাগলো, অনেকটা রাস্তায় একা একা আসছিলাম, কখনো কখনো একা একা, কখনো কিছু পার্টনার পেলে ভালো লাগে। তো পুরো রাস্তাটা আমি যদি দেখাতাম তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যেত, সেক্ষেত্রে আমি কেটে কেটে ভিডিওটা করেছি। কিছু কিছু জায়গায় যতক্ষণ না আমি গুসখারা পর্যন্ত পৌঁছেছি ততক্ষণ কিন্তু আমি একটা মোটামুটি স্পিড নিয়ে এতে গেছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি। আর গাড়ির টায়ার যেহেতু পেছনের টায়ারটা একটু না অনেকটাই চওড়া আছে, তো স্কিপ করার চান্স অনেক কম। প্রসঙ্গত বলে রাখি, গাড়ির এয়ার কোনো সমস্যা হয়নি। গাড়ির দুটো যে চাকা ছিল, যেটা এয়ারটা, আমি যখন ফেরার পথে আবার পেট্রোল নিয়েছিলাম, মাইলেজের ব্যাপারটাতেও আসবো, সেক্ষেত্রে কিন্তু আমার এয়ার আমাকে চেক করে দেখেছিলাম, গাড়ির এয়ার ঠিকই ছিল। দুটো চাকাতেই আমার যতটা দরকার পড়ে সেটা আমি ইউজ করছি। পিলেনকে নিয়ে যখন চালাই, পেছনের চাকা 36 রাখি, আর সামনের চাকা যেটা হচ্ছে 27 মোটামুটি এরকম রাখি। তো এইবার আসি ব্রেকের ব্যাপারটা, যেটা একটু আগে এই প্রসঙ্গত আমি বলছিলাম বা বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে অবশ্যই যারা ইঞ্জিন ব্রেকটা জানেন কীভাবে ইউজ করতে হয়, আমি বলবো ইঞ্জিন ব্রেক অবশ্যই ইউজ করবেন। যেহেতু এটার সামনে এবিএস আছে এবং পেছনে ডিস্ক ব্রেক আছে, তো ইঞ্জিন ব্রেকটা খুব ভালো কাজ করে। ডুয়েল এবিএস হলে আরও ভালো হতো নিঃসন্দেহে। ইঞ্জিন ব্রেকে কিন্তু খুব সুন্দর কাজ করে। তো প্রথমত যারা লং ট্যুর করছেন, ইঞ্জিন ব্রেকটা খুব আস্তে স্পিডের মধ্যে এবং কনজেস্টেড জায়গার জন্য কিন্তু নয়। যারা লং ট্যুর করছেন এবং দীর্ঘ টাইম পর্যন্ত ফাঁকা রাস্তায় এবং স্পিড নিয়ে চালাচ্ছেন, তারা কিন্তু ইঞ্জিন ব্রেকটা খুব সহজে ইউজ করতে পারবেন এবং এই গাড়িটায় খুব ভালোভাবে ইঞ্জিন ব্রেকটা কাজ করছে। ইঞ্জিন ব্রেকে থাকার জন্য আমি ফেরার পথে কিন্তু একটি জায়গায় আমি ফেরার পথে একটি জায়গায় একটা বিপদের সম্মুখীন হতে হতে আমি বেঁচে গেছি। সেটা আমি ফেরার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিডিওটা কতটা কি শেয়ার করা যেতে পারে সেটা চিন্তা ভাবনা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে গাড়ির ব্যালেন্স খুব ভালো। এইটা চলে এসেছি আমরা নয়াঘাটের মোড়, যেখানে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিকে যাবো। এই বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে দুর্গাপুর, এখানে দেখলাম, আর ডান দিকের রাস্তাটা হচ্ছে গুসখারা হয়ে আপনার বোলপুরের দিকে। তো মানে সিগন্যালটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না, দেখলাম সিগন্যালের কোনো ব্যাপার নেই, যার মতো এগিয়ে যাচ্ছে দেখে আমি এগিয়ে চলে আসলাম। তারপর ভুলে গেলাম যে আমি কলকাতায় নেই, এখন এখানে সিগন্যাল বলতেছিলাম কিছু নেই। তো ওদের পেছনে দিয়ে সবাইকে দেখে আসতে দেখে আমরাও পেছনে দিয়ে চলে আসলাম। কিছু জিজ্ঞেস করতে হবে না, সবাই এদিকে যাচ্ছে। আমার রুট এটাই দেখাচ্ছে, ওই দিকটা দুর্গাপুর চলে যাচ্ছে। এবার কোথায় যেতে হবে? দাদা ঘুষখোরা এইদিকে, থ্যাংক ইউ। কাটোয়া এখান থেকে 60 কিলোমিটার, বাবা। তো কাটোয়া নিয়ে চলে যেতে পারি, রামপুরহাট, বোলপুর, এই তো ঘুষখোরা 27 মিনিট, বোলপুর 50। চলো। গাড়ির স্পিড অ্যাক্সেলারেশন নিয়ে কোনো কথা হবে না, গাড়ির অ্যাক্সেলারেশন খুব ভালো। আপনার থ্রটলিংটা আপনি খুব ভালোভাবে করতে পারেন। তো আরপিএম মোটামুটি নর্মাল 2-এর ওপরেই থাকে। খুব কম একদম গিয়ারে যদি নিচে না নেমে যায় তাহলে কিন্তু চট করে স্টার্ট বন্ধ হয় না। এটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি আরপিএমটা বাড়িয়েও রাখতে পারেন, বা 2-এর নিচে নেমে গেলে নর্মালি আরপিএম নেমে গেলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। তো এই ধরনের রাস্তাগুলো, যেটা আপনি এর আগে ভিডিও বলেছিলাম যে গুসখারার যে রাস্তাটা আমি পেয়েছিলাম, সেই রাস্তাটাই কিন্তু আপনি যদি এরকম ফাঁকা রাস্তা দেখেন এবং দূর দূর পর্যন্ত যদি কাউকে না দেখতে পান, সেক্ষেত্রে আপনি আপনার স্পিড বুঝে আপনি চালাতে পারেন। তো আমি চালিয়েছিলাম যেভাবে, মোটামুটি আমার তাতে কিন্তু খুব একটা সমস্যা হয়নি এবং আমি খুব ভালো গাড়ি এক্সপিরিয়েন্স করেছি। গাড়ির চট গরম হয়ে যায়নি এবং গাড়ি থেকে কোনো রকম বাজে সাউন্ড বেরোনো বা ইঞ্জিনের কোনো সমস্যা বা অসুবিধা কিন্তু আমি পাইনি। জার্নিটা কিন্তু অনেক লং টাইমে ছিল, ডিস্টেন্সটা কম হলো। আমার প্রায় 6 ঘন্টার মধ্যে আমি 20 মিনিট করে 40 মিনিট জার্নিটা কম, মানে গাড়ি দাঁড় করিয়েছি দুবার। যেটা একবার হচ্ছে যেটা শক্তিগড়ে এসে দাঁড়িয়েছিলাম 20 মিনিট খাওয়া দাওয়া করার জন্য,
ব্রেকফাস্টের জন্য। আর একটা আমাকে দাঁড়াতে হয়েছিল সামনে গিয়ে, সেটা গেলেই যাবেন, বুঝতে পারবেন। এবং প্রত্যেকটি অ্যালার্ট করে দিই, যারা গুসখারা রাস্তা হয়ে যাবেন, ওই যে রেল লাইন যে ক্রসিংটা আছে যেখানে গিয়ে আমি আটকা পড়বো, একসঙ্গে এই যে সামনেই চলে এসছে বলতে বলতে, এই যে রেল লাইনটি আছে যেখানে আমি ধরা পড়াচ্ছিলাম যে এখান দিয়ে বেরিয়ে যেতে পারলে হয়তো ভালো হতো, এখানে একসঙ্গে ছটি ট্রেন ক্রস হলো এবং আমরা কিছু না করে নিরুপায় হয়ে 20 মিনিট ধরে দাঁড়িয়ে থাকলাম। ওই দেখো গিয়ে ফেসে গেল। না ঝামেলা দাও। এই রাস্তায় গাড়ি কম থাকবে, মেন যে সমস্যাটা যে ছাগল ফাগল আছে বেশ। আর একটু সামনে গিয়ে ন্যারো হয়ে যাবে, আর গরু ছাগলে বসবে। যাই হোক, এই জায়গাটা ভীষণই চাপের জায়গা, যেটা জানতে পারলাম এবং বুঝতে পারলাম। যারা কয়েকজন আছে যারা এখান দিয়ে যাতায়াত করে, পাশে আমার দাদা ছিলেন বাইক নিয়ে দাঁড়িয়ে, তো উনি বললেন এর আগে উনি 2 ঘন্টা ফেসেছিলেন এইখানে, 2 ঘন্টা ধরে গাড়ি যাচ্ছে একের পর এক, মানে 2 ঘন্টা দাঁড়িয়ে আছেন। তো এই জায়গাটাতে এই রেলগেটটাকে কিন্তু অ্যাভয়েড করার কোনো ব্যবস্থা নেই। তো এই রেলগেটটায় যদি আপনারা এসে আটকে যান, সেক্ষেত্রে যেমন আমার ক্ষেত্রে হলো, আমি প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম, কিছু করার ছিল না। ওই বলতে গেলে গাড়ির ইঞ্জিনটা রেস্ট পেলো, সেই জন্যই হয়তো। কিন্তু যদি তার বেশি হয়ে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সময় অনেক বেশি লেগে যাবে। আমাদের পৌঁছানোর কথা ছিল 1টার সময়, সেই জায়গায় আমরা মোটামুটি 2টোর সময় ঢুকেছিলাম, যেহেতু মাঝে রাস্তা অনেক জায়গায় খারাপ ছিল, গাড়ির রাস্তার কাজ হচ্ছিল, যার জন্য গাড়িগুলো ছোটো ছোটো লেনে দিয়ে যাচ্ছিলো এবং অনেক জ্যাম হয়েছিল। তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। তো যারা গুসখারা হয়ে আসছেন, গুসখারার রাস্তাটা খুব ভালো, নো ডাউট, এবং গাড়ি খুব কম থাকে, যেটা জানতে পারলাম দুপুরের দিকে এবং সকালের দিকে রাস্তায় গাড়ি খুব কম থাকে। তো আপনারা আসতেই পারেন। আর কি বলবো, এখানটা আমাদের খুব বাজেভাবে সময় নষ্ট হয়েছিল, আর আপনাদের যাতে সময় নষ্ট না হয় সেই হিসাবে একটা অ্যারেঞ্জ করে, কি বলতে পারবো না কখন আসলে আপনি হয়তো ট্রেন কম পাবেন বা কম বেশি পাবেন। যাই হোক, এই রাস্তাটাকে আপনাকে এইভাবেই ক্রস করে যেতে হবে। তো এরপরে আমরা এই গুসখারা রাস্তা কমপ্লিট করে আস্তে আস্তে বোলপুরের দিকে শান্তিপুর পৌঁছলাম, এবং বোলপুর স্টেশন থেকে স্টেশন রোডের পাশ দিয়ে আমরা কীভাবে আমার যে গেস্ট হাউস বুক করা ছিল সেখানে গেলাম, সেটাও আপনাদের দেখাবো। আর কিছু গাড়ি বিষয়ে আমি যেগুলো বলতে চাই, যে গাড়ির চেন কিন্তু অনেক সময় গাড়ির চেন ওপেন আছে, অনেক সময় চেনে আওয়াজ হয় বা কিছু। আমি কিন্তু গাড়ির আওয়াজ সম্বন্ধে বলবো, আমি লং জার্নির ক্ষেত্রে কিন্তু গাড়িতে খুব একটা আওয়াজ পাইনি, এবং আস্তে চালিয়েও পাইনি, এখনও পাইনি। এখন চালাচ্ছি, চেন নিয়ে কিন্তু কোনো আওয়াজ নেই, চেনটা লুব্রিকেন্ট করা থাকলে কোনো আওয়াজ আসে না। আর গাড়িতে 3rd গিয়ার পর্যন্ত একটা আওয়াজ থাকে, জানি সেটা সব গাড়ির ক্ষেত্রেই হবে, কারণ 3rd গিয়ার পর্যন্ত আমরা যদি বেশি জোরে চালানোর চেষ্টা করি গাড়িটাকে, সেক্ষেত্রে কিন্তু একটু গাড়িটাতে আওয়াজ হয়, কারণ প্রত্যেকটা গিয়ারেরই একটা লিমিট থাকে। সেই হিসাবে তো দীর্ঘ 20 মিনিট প্রতীক্ষার পর আমাদের সেই লাস্ট ট্রেন পাস হলো। লাস্ট ট্রেন পাস হওয়ার পর আমরা শান্তিতে একটু জল টল খেয়ে নিয়ে আবার গাড়ি চালানোর জন্য প্রস্তুতি নিলাম। কোনো নাম দেখতে পাচ্ছি না, কিছু বুঝতে পারছি না। এর নাম শুনিনি তো কোনোদিন, তেভাগা তো। বাঁ দিকে কিছু নেই, ডান দিকে দেখে না কিছু আছে কিনা।
তো আমরা ভেদিয়া হয়ে রজতপুর হয়ে আমরা শান্তিনিকেতন মানে বোলপুরের রাস্তাটাকে ধরি, বোলপুর না শান্তিনিকেতনের ভেতর দিয়ে আসি, কিছুটা ঘুরে ভেতরে এই রাস্তাটা যখন চলে যায় তারপর ভেতরের রাস্তাটা দিয়ে আসি। তো এখানে ম্যাপে আপনাদের বোঝার সুবিধার জন্য দিয়ে রাখা। তো সর্ষের ক্ষেত যদি এই ভেতরের রাস্তাগুলোতে যান তাহলে পাওয়া যায়, হাই রোডের ধারে খুব কমই ছিল, তাও আমরা একটুখানি পেয়েছিলাম। তো এখানে ভেদিয়া হয়ে রজতপুর হয়ে আমরা এই রুটটা ধরে গেছিলাম, পৌঁছেছিলাম আমাদের পুরো যে ডেস্টিনেশন ছিল। এই যে ঢুকে গেলাম রজতপুরের রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা একদম আপনার বোলপুরের ভেতরের রাস্তা। তো এখান থেকে আমরা কৃতি হাউস যে গেস্ট হাউস ছিল সেটা শান্তিনিকেতন হয়ে সমস্ত যে ভিউগুলো ছিল সেগুলো দেখতে দেখতেই যাচ্ছিলাম। তো ভেতরে ঢোকার সুযোগ পাইনি বা যাইনি, অনেকটা টায়ার্ড ছিলাম কারণ আমাদের অনেক বেলা হয়ে গেছিলো। তো এইটা পুরো এখন বোলপুর এরিয়াতে ঢুকে গেছিলাম। এই রাস্তাটা আপনারা নিতে পারেন, এই রাস্তাটা নিয়ে আপনারা যেতে পারেন। এবার ডান দিকে গিয়ে অনেকেই আছে, পেছনের একটা রাস্তা আছে যেটা আমাদের ডান দিকে, আর একটা রাস্তা হচ্ছে যেটা এটা দিয়ে এটা আমরা ডান দিকে যাচ্ছি। এই বাঁ দিক দিয়েও একটা ঘুরে রাস্তা আছে, আবার এই ডান দিকে যে যাচ্ছি আমরা ডান দিকের পাশ দিয়ে যে একটা ডান দিকে রাস্তা মানে রাইট সাইডের রাস্তায় যে টার্ন নিচ্ছে, এটাও একটা ঘুরে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে আছে। তো আমরা মেন রোড ধরেই এসেছিলাম। তো এখানে এই যে সামনে একটা ব্যানার লাগানোই আছে যেখান থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্সটা দেখাচ্ছে। তো ম্যাপেও এখানে আমাকে দেখাচ্ছিল। তো এই রাস্তাগুলো অতিক্রম করেই আমরা শান্তিনিকেতন যে প্রপার এরিয়া সেখানে ঢুকে গেলাম। সেখান থেকে এই রাস্তা থেকেই শুরু হয়ে গেল সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলো। বেশ ভিড় ছিল, দেখে ভালো লাগলো। কিন্তু নেক্সট ভিডিওতে মানে আমি যে বোলপুরে ঘোরার যে ভিডিওটা আছে সেটা আমি শেয়ার করবো, কোথায় গিয়েছিলাম কী করেছিলাম সেটাতে আপনারা দেখতে হবে কোথায় কী হয়েছে এবং কোথায় কী সুবিধা অসুবিধাগুলো আছে, কীভাবে আপনারা ঘুরলে সুবিধা হতে পারে। তো বাইক নিয়ে আমি এরপরে যখন ফেরার পথের ভিডিওগুলো দেবো সেগুলোতে কী কী সমস্যা সুবিধা অসুবিধা হয়েছে সেটা আমি আবার এক্সপ্লেন করব। তো সঙ্গে থাকো এবং ভিডিওতে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারো। আসলে আমার অ্যাকচুয়ালি ভেবেছিলাম হয়তো ভিডিওটা ছোট করব, অনেক বড় হয়ে গেলো, যদিও জানি অনেকে হয়তো পুরোটা দেখছো কি দেখছো না বুঝতে পারছি না, কিন্তু পুরোটা দেখলে পুরো রাস্তাটা যারা দেখতে চাইছো তারা জানতে পারবে রাস্তাটার ব্যাপারে, আর কিছুই না। এবার ভেতরের দিকে কোথা দিয়ে কীভাবে যেতে হবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আর আশা করি গাড়ি নিয়ে কারোর কোনো ডাউট থাকলে তারা অবশ্যই আমার সঙ্গে কমেন্টস করবেন, আর অন্য কোনো ভিডিও বানাতে হলে বলবেন, সেই হিসাবে আমি চেষ্টা করব ভিডিওগুলো বানানোর। আর ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি সেগুলোর ওভারঅল একটা আমি কি প্ল্যানিং কী ছিল না সেটা নিয়েও আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব। আশা করি সবাইকে হেল্প করতে পারবো যারা বাইক নিয়ে তথা ঘুরে বেড়াচ্ছেন, প্লাস ঘোরার জন্য যাচ্ছেন নর্মালি, সেক্ষেত্রে কীভাবে থাকা খাওয়া সব কিছু নিয়ে ডিটেলস শেয়ার করব। বাইক নিয়ে এখনও পর্যন্ত যতক্ষণ আমি পৌঁছালাম তাতে কিন্তু আমি কোনো সমস্যা পাইনি, এবং বাইক নিয়ে পৌঁছানোর 2 ঘন্টা পর লাঞ্চ খাওয়া দাওয়া করেও আমি বেরিয়ে গেছিলাম যেখানে যাবো বলে প্ল্যান করে রেখেছিলাম সেই জায়গাটাতে। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ।